আসসালামু আলাইকুম। ম্যাথোলজিক্যাল ইনস্টিটিউটের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা টেন্সর অ্যানালাইসিসের চ্যাপ্টার 1 করার পরে চ্যাপ্টার 2 শুরু করব। চ্যাপ্টার 2 করার আগে আমাদের কিছু বেসিক জানা লাগবে, যেগুলো না জানলেই নয়। এই বেসিকগুলো জানলে আপনাদের ম্যাথগুলো, চ্যাপ্টার 2 ম্যাথগুলো এত সহজ লাগবে যে আপনাদের মনে হবে যে এটা তো নিজেরা পড়লেও পারতাম। হ্যাঁ, আর এই ভিডিওর মধ্যে আমি জাস্ট ম্যাথ করতে যে বেসিকগুলো লাগবে সহজ, মানে একদম শর্টকাটে বুঝাবো। আর যদি একদম ফর্মালি, মানে কিভাবে সিঁড়িটা কিভাবে আসছে, যেমন কোনো একটা টপিক কিভাবে ওই সূত্রটা আসছে, সেগুলো জানার জন্য আমাদের কোর্সের সাথে পিডিএফ দেওয়া হবে। এই চ্যাপ্টার 2 প্রায় 80 পেজের পিডিএফ বানানো হয়েছে, যেখানে বেসিকই হবে 20 পেজের মতো। খুব সহজ সরল ভাষায়, যেগুলো ইনফর্মাল ওয়েতে আমাদের মতো স্টুডেন্ট যারা অত একটা ভালো না কিন্তু আবার অত খারাপও না, বুঝার ট্রাই করে, তাদের জন্য পিডিএফটা বানানো হয়েছে। তো অবশ্যই কোর্সটা নেবেন এবং পিডিএফটা চেক করবেন। তো চলেন আমরা চ্যাপ্টার 2 এর হালকা বেসিক থেকে শুরু করি। ফার্স্ট ভিডিওটা হবে বেসিকের, সেকেন্ড ভিডিও থেকে আমরা ম্যাথ শুরু করে দেবো। ঠিক আছে চলেন। আজকে আমরা যেই চ্যাপ্টারটা শুরু করব সেটা হলো টেন্সর অ্যানালাইসিস বইয়ের চ্যাপ্টার 2। অবশ্যই আমরা তিতাস প্রকাশনীটা ব্যবহার করছি এই বইটার জন্য, এই বইটার ম্যাথগুলো করার জন্য। আপনারা এই বইটা ফলো করতে পারেন, আর না হলে আমরা প্রত্যেকটা ম্যাথের আগে কোশ্চেন দিয়ে দেবো, সেগুলো আপনারা অন্য বই থেকে মিলিয়ে করে নিতে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা আমরা প্রথমেই যে শুরু করব সেটা হচ্ছে, আমাদের আগে নামটা জানি কি, রিমানীয় ম্যাট্রিক বা ম্যাট্রিক এবং ম্যাট্রিক টেন্সর। তো এই চ্যাপ্টার করার জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে। তাহলে চলে শুরু করি। একটু কাটাকাটি হয়েছে, এগুলোর জন্য দুঃখিত। প্রথমে আমাদের জানতে হবে ইউক্লিডীয় জগৎ কি। এখন আমরা জানি ইউক্লিডীয় জিওমেট্রি কি, শিখছি না আমরা? ত্রিভুজ নিয়ে যেই ম্যাথগুলো আমরা শিখছি সেগুলোকে তো ইউক্লিডীয় জিওমেট্রি বলে নাকি, যেটার মধ্যে কি হয়, ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এটাই তো আমরা জানি কি ইউক্লিডীয় জিওমেট্রি। তাহলে এই ইউক্লিডীয় জিওমেট্রি যে জগতে থাকে তাকেই বলা হয় ইউক্লিডীয়। সহজ ভাষায়, কোনো কমপ্লিকেটেড কিছু নাই। যে জগতে শুধুমাত্র ইউক্লিডীয় জিওমেট্রি প্রযোজ্য সে জগৎকে ইউক্লিডীয় জগৎ বলে। এটা একটা উদাহরণ কি, এই যে আমরা একটা ত্রিভুজ যদি আঁকি, এটার 3 গুণের যোগফল কত হবে? 180 ডিগ্রি হবে। এখন রিমেনীয় জগৎ কি? রিমেনীয় জগৎ হলো যে জগতে ইউক্লিডীয় বা নন ইউক্লিডীয় জিওমেট্রি বা উভয় প্রযোজ্য সে জগৎকে রিমেনীয় জগৎ বলে। এখন বলতে পারেন এটা আবার কোন জগৎ? রিমেনীয় জগৎটা হলো, ইউক্লিডীয় তো হবে, আমরা জানি ইউক্লিডীয় কি, একটা ত্রিভুজ। এই ত্রিভুজটা ইউক্লিডীয় যে ত্রিভুজটা সংজ্ঞা দিছে সেটা আসলে কোথায়? সেটা হলো একটা সমতলে, এই যে একটা কি সমতল সারফেসে। কিন্তু রিমেনীয় জগৎ কি, যদি যে তলটার মধ্যে আমাদের এই ত্রিভুজটা, সেটা যদি কি না হয়, যেমন ধরেন আমার কাছে একটা গোলাকার বস্তু আছে, এইখানে যদি, এই যে কিভাবে বুঝাবো, এই যে এখানে একটা কার্ভ, এটা একটা কি কার্ভ আছে, এই কার্ভের মধ্যে যদি আমি একটা কি আঁকি, ত্রিভুজ আঁকি, সেটার কোণগুলা কি 180 ডিগ্রি হবে? আপনারা একটু চিন্তা করেন, 80 ডিগ্রি কি হবে? 180 ডিগ্রি? হ্যাঁ, 180 ডিগ্রি হবে না। এই 180 ডিগ্রি থেকে হয় বেশি হবে, না হয় কম হবে, বা সমান হতে পারে। সমান হইলে আমরা এটাকে ইউক্লিডীয় বলবো, আর সমান যদি না হয় তাকে বলা হয় কি নন ইউক্লিডীয় জিওমেট্রি। এগুলার চিত্র সহ আমাদের ওই পিডিএফ এ দেওয়া আছে, আপনারা যদি একবার রিডিংও পড়েন আপনাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে মানে কি, এই যে ত্রিভুজটা আঁকলাম, এটার কোণগুলা কি হবে না? 180 ডিগ্রি হবে না, বা হয় বেশি হইতে পারে, কম হইতে পারে, সমান হতে পারে। তাহলে এইটাকে বলা হবে কি, এই যে নন ইউক্লিডীয় জিওমেট্রি। এই তাহলে কি, যে জগতে দোনোটা, নন ইউক্লিডীয় এবং ইউক্লিডীয় দুইটাই প্রযোজ্য, সেই জগৎকে বলে কি রিমানীয় জগৎ। ওকে, এইগুলো আমাদের জগতের ব্যাখ্যা। এখন আমরা শিখবো কি, এখন শিখবো হলো, আপনারা চাইলে একটু লিখে নিতে পারেন, ইউক্লিডীয় ম্যাট্রিক। তাহলে ইউক্লিডীয় ম্যাট্রিক শেখার আগে আমাদের জানতে হবে ম্যাট্রিক কি। যারা আমাদের টপোলজির ভিডিওগুলো দেখছেন, কোর্সটা নিছেন, টপোলজি অ্যান্ড ফাংশন অ্যানালাইসিস, তার মধ্যে প্রথম চ্যাপ্টারে আমরা অনেক বেসিক করছি, অনেক 20-30 মিনিটের বেসিক ভিডিও বানাইছি কয়েকটাই। সেগুলোর মধ্যে আমরা অনেকবার পড়ছি ম্যাট্রিক জগৎ কি, ম্যাট্রিক হলো কি, ম্যাট্রিক ফাংশন কি,
মেট্রিক ফাংশন কোনগুলাকে বলে? আচ্ছা, আইজানটা দিতেছে, আইজানের পরে আমি অ্যাড হচ্ছে আপনাদের সাথে, একটু ওয়েট করেন। হ্যাঁ, মোটামুটি আইজানটা শেষ, চলেন আবার শুরু করি। মেট্রিক ফাংশন কি আমি হালকা এক লাইনে বলে দিই। দুইটা বিন্দুর কি এ ও বি, এই দুইটা বিন্দুর কোন একটা জগতে দুইটা বিন্দুর দূরত্বকে বলা হয় মেট্রিক, মানে দুইটা বিন্দুর দূরত্ব দেয় যে ফাংশন তাকে বলা হয় মেট্রিক ফাংশন। এই বলে দিলাম, আমাদের আগের ভিডিওগুলো আপনারা দেখবেন টপোলজি, তাহলে আপনার এগুলো ক্লিয়ার হবে। তাহলে ইউক্লিডীয় ম্যাট্রিক কি? সহজ কথায় ইউক্লিডীয় যে ম্যাট্রিক ফাংশনকে ইউক্লিডীয় ম্যাট্রিক বলে। শেষ। এখন এইগুলোর একটা সূত্র আছে, যারা আমরা ম্যাট্রিক ফাংশন করছি তারা জানি কোন এন মাত্রিক জগতে ইউক্লিডীয় ম্যাট্রিক আমরা শিখছিলাম যে ম্যাট্রিক ফাংশনগুলো কি, তাহলে কি ডি অফ এক্স ওয়াই, এটা দ্বারাই তো আমরা প্রকাশ করি ম্যাট্রিক ফাংশন। এবং এই যে সূত্রটা করছিলাম মনে আছে, এক্স ওয়ান, এখানে এক্স ওয়াই দেওয়া করছিলাম, তো আমরা এক্স ধরে নিছি এক্স ওয়ান, ওয়াই এর জন্য ধরে নিছি কি, সরি এখানে একটু বলেছে, ওয়াই এর জন্য ধরে নিছি ওয়াই, ওয়াই ওয়ান ওয়াই টু ডট ডট ডট, এগুলো কি এই স্থানাঙ্ক ব্যবস্থা, বিভিন্ন পদের দূরত্ব। এন মাত্রিক জগৎ যেহেতু যে কোনো এক মাত্রিক হতে পারে, দুই মাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে। যদি ত্রিমাত্রিক হইতো তখন আপনি কি নিতেন, তিনটা পদ পাইতেন, এই যে এখানে 3 পর্যন্তই শেষ। যেহেতু এন মাত্রিক আছে আমরা জানি না কত পর্যন্ত যাবে, এই জন্য এটা করছি। তাহলে এটা হলো সূত্র সাধারণ। এখন এটাকে যদি আমি সাধারণ আকারে লিখতে যাই, এবং নিকটবর্তী দূরত্বের ক্ষেত্রে দেখেন আমরা যে এ থেকে বি নিয়েছিলাম, একটু দূরত্ব বেশি, সরি ফোকাসের বাইরে চলে গেছে, হ্যাঁ হ্যাঁ, আমরা যে এ থেকে বি নিয়েছিলাম এটা কি অনেক বড় দূরত্ব হতে পারে, কিন্তু দূরত্বটা যদি অনেক কাছে হয়, আমরা মনে আছে আমরা থার্ড ইয়ারে সেকেন্ড ইয়ারে করছিলাম নিকটবর্তী বস্তুর ক্ষেত্রে কি আমরা ডি নিয়ে আসি, কি নিয়ে আসি, ডি নিয়ে আসি। তাহলে নিকটবর্তী দূরত্বের ক্ষেত্রে সূত্রটা হবে কি, ডি এস স্কোয়ার ইকুয়ালস টু সামেশন অফ ডি এক্স, কি ডি এক্স আই, ডি এক্স আই। এখানে আপনি হ্যাঁ, মানে দুইটা বিন্দু সেম যদি হয়, ওয়ান ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু, এখানে এক্স দ্বারা কি এখানেও ওয়াই কে বোঝানো হয়েছে। আপনারা বলতে পারেন এগুলো কোত্থেকে আসতেছে, আমি বললাম পিডিএফ গুলো করবেন। এখানে যদি আমি এগুলো করতে যাই, আমাদের এই শুধু এই টপিক টুকের জন্য আমাদের প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা দিতে হবে। তাই আমি জাস্ট কোন কোন সূত্রগুলো কাজে লাগবে সেগুলো এখানে লিখে দিতেছি, এবং আপনারা পিডিএফ কালেক্ট করুন। পিডিএফ এর মধ্যে একদম সব সিরিয়াল বাই সিরিয়াল ভাঙা ভাঙা করে দেওয়া হয়েছে কোত্থেকে আসছে। তাহলে এই সূত্রটা আমরা অনেক জায়গায় ইউজ করবো, ডিএস স্কোয়ারে। তাহলে ডিএস স্কোয়ার ইউক্লিডীয় জগতের ক্ষেত্রে সূত্রটা কি, ডিএক্সআই, ডিএক্সআই। আর এখানে আপনারা বলতে পারেন সামেশন উঠে গেল কোত্থেকে, এটা কি সামেশন হলো কিসে আছে, কনভেনশন আকারে আছে, মানে কি সামেশনটা আছে কিন্তু কি একটু নিরপেক্ষভাবে আড়ালে আছে, বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন আপনারা। এগুলো বাংলায় যে কিভাবে এই সূত্রটা আসছে সেটা আপনারা দেখলেই পাবেন, ঠিক আছে? তাহলে আমরা কি নিকটবর্তী যখনই আমাদের এই কথাটা ইউজ করবো, আমাদের কিসের সূত্র নিয়ে আসতে হবে, ডিএস এর সূত্র নিয়ে আসতে হবে। এখন এই যে আমরা বের করলাম এটা ছিল কি ইউক্লিডীয় জগতের ক্ষেত্রে। এখন এটা যদি রিমনীয় জগতের ক্ষেত্রে হয়, তাহলে রিমনীয় জগতে মেট্রিক টেন্সর মেট্রিক ফাংশনটা কি হবে? তাহলে আমরা যদি একটা ত্রিমাত্রিক জগতে এন মাত্রিক নিলাম না, এন মাত্রিক অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, রিমনীয় জগৎটা চিন্তা করা এন মাত্রিকে খুবই একটা টাফ ব্যাপার। তাহলে আমরা কিসের ইউজ করি, তিন মাত্রিক জগতে। তিন মাত্রিক জগতে কয়টা বিন্দু হবে, তাহলে তিনটা, x1 x2 x3 হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা সূত্রটা কি হবে, ডিএস স্কোয়ার ইকুয়ালস টু এ ডিএক্স স্কোয়ার। এখানে এটা কি সহগুণক, এটা কি সহগুণক সহগ বলা হয়, যেটা তো আমরা জানি, বি ডিওয়াই স্কোয়ার সি ডিজেড স্কোয়ার। সূত্রটা 2f dx d। আপনি বলতে পারেন এটা কোত্থেকে আসছে, এটাও আমরা প্রমাণ করছি কোত্থেকে আসছে, আপনারা একটু দেখে নেবেন, অনেক ভালো মতো ব্যাখ্যা করা সেটা জিনিসটা কোত্থেকে আসছে। আবার আইজান দর্শক একটু, এটা খুব কাছে তো, যে ত্রিমাত্রিক জগতের ক্ষেত্রে এটা কি হয়, মধ্যবর্তী দূরত্ব ডিএস স্কোয়ার ইকুয়ালস টু এ ডিএক্স স্কোয়ার প্লাস বি ডিওয়াই স্কোয়ার সি ডিজেড স্কোয়ার, মানে তিনটি বিন্দু এক্স ওয়াই জেড এর ক্ষেত্রে 2f dx dy 2g dy dz 2h dz dx। এখন এটাকে আমরা যদি সাধারণ আকারে লিখতে যাই, তখন আমরা কি ইউজ করি, ds স্কোয়ার g11 dx1 স্কোয়ার। আপনারা বলতে পারেন এখানে তো x ছিল, আমরা x এর উপাদানগুলোকে x সমান সমান কি x এর যে স্থানাঙ্ক আছে ওগুলাকে x1 x2 x3 ডট 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 দিয়ে দেয়। আপনারা বলতেন তাহলে ওয়াই কে কেন, আসলে এটাকে কি ইউজ করতেছি, এক্স
ওয়াই জেড, এক্স ওয়াই জেড সমান সমান কি ধরে নিছি আমরা, এক্স ওয়াই জেড সমান সমান ধরে নিছি x1 x2 x3, এখানে নিয়ে মান বসাই দিছি জাস্ট। তাহলে কি এর বদল লিখছি কি G11, কেন G11 ধরছি এটা আমরা সামনে আরেকটু 2 মিনিট পরে আমরা বুঝবো। তো এর বদলে ধরছি G11, বি এর বদলে ধরছি G22, সি এর বদলে ধরছি এখানে কি করছি আমি দেখেন, এই যে যেহেতু এগুলা কি, এগুলাকে আমরা বলি কি এক্স ওয়াই জেড ফাংশন, ফাংশনের জন্য কি এগুলো হলো ভ্যারিয়েবলের, আর এগুলাকে বলা হয় সাফিক্স। এগুলাকে আমরা চ্যাপ্টার 1-এ অনেক জায়গায় শুনেছি সাফিক্স ইউজ করি। তাহলে আমরা কি এক্স ওয়াই জেড গুলাকে x1 সাফিক্স, x2 সাফিক্স ডট ডট ইউজ করছি। এবং যে আমি এখানে একটু দেখাই, এই যে এখানে একে লিখছি G11 দিয়ে, আপনারা বলতে পারে কেন এই G11 গুলা লিখলাম। এখন এই যে আমরা এই ত্রিমাত্রিক জগতে যে রিমানীয় জগতে যে ম্যাট্রিক ফাংশনটা ব্যবহার করতেছে, এখানে এই এ হলো কি এ সহগুণক, এটা তো আমরা জানি না কি সহগ। এই সহগগুলা কি প্রত্যেকটা হলো এক একটা কোভ্যারিয়েন্ট, টু র্যাঙ্কের কোভ্যারিয়েন্ট। তো টু র্যাঙ্কের কোভ্যারিয়েন্টের সময় আমরা কি লিখি মনে আছে, আমরা এভাবে লিখতাম, নিচে দিতাম সংখ্যাগুলো নাকি এই সাফিক্স গুলো কি নিচে দিতাম। একে বলে কি দুই র্যাঙ্কের কোভ্যারিয়েন্ট টেন্সর। তাহলে এই সহগগুলা প্রত্যেকটা হলো 2 র্যাঙ্কের কোভ্যারিয়েন্ট কি টেন্সর। এর জন্য আমরা কি এ সমান লিখছি G11, বি সমান লিখছি G22, সি সমান লিখছি G33 এবং এফ সমান সমান লিখছি, সরি এখানে কি হ্যাঁ সি সমান সমান G33 লিখছি, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন জি এফ সমান সমান কি জন্য আমি 2 1 লিখলাম, আবার সরি এখানে কি ভুল করলাম, হ্যাঁ এই যে ঠিক আছে, এফ সমান সমান G12 ঠিক আছে বুঝলাম, তাহলে আবার 2 1 আসলো কোত্থেকে, এই তো এগুলো হলো একটা সিমেট্রিক টেন্সর। এগুলা কি সিমেট্রিক টেন্সর। G12 এর মান যা, যে আমরা করছিলাম কোভ্যারিয়েন্টের ক্ষেত্রে Gij এবং Gji লেখা যায় এরকম, এ দিয়ে করছিলাম আমরা তখন, এভাবে লেখা যায়, ঠিক আছে। তাহলে সেখান থেকে আসছে G12 যা G21 তা, G23 যা 32 তা, H সমান সমান G31 যা 13 ও সেম। এই সেম হওয়ার কারণে দেখেন এখানে যখন আমি মানগুলো বসি, এখানে আপনারা এই যে এই কারণে এখানে 2 আসছে, কারণ 2 1 আছে আবার 1 2 আছে, তাহলে দুইটা। এটা যখন আমরা এই যে পিডিএফ এর মধ্যে দেখবেন এখানে ভাঙায় করা আছে প্রথমে, তারপরে যে আমরা 2 অ্যাড করছি, বুঝতে পারছেন। তাহলে সেই ক্ষেত্রে কি এই জন্য 2টা আসছে, যোগ করলে দুইটা আছে, তো সেখান থেকে এই যে আমরা 2G23 লিখছি। আরেকটা প্যাটার্ন আপনার এটা মুখস্থ করার একটা প্যাটার্ন যদি দেখেন, G11 এর ক্ষেত্রে x1, এই যে এইখানে যখন এই যে এখানে ছিল 2f dx dy, তখন আপনি যখন লিখছেন 2G12 লিখবেন, প্রথমে 1 2 থেকে, এখানে 1 আর 2 আছে দেখেন, dx1 আছে dx আছে, মানে এখানে সাফিক্স যা এই দুইটা সাফিক্সও তা, 2G23 মানে এইটার শেষেরটা এর পরের পদ, তাহলে G23 এখানে হবে 2, এখানে 3, তারপরে এটা 3, এরপরে কত এসে পড়ে 1 এসে পড়ে, আমরা ম্যাট্রিক এগুলা করছি অনেক আগে। 2G31 dx3 dx1, এখন এটাকে যদি আমি একত্রে করে লিখি তাহলে এটাকে কি লেখা যায়, ds স্কয়ার ইকুয়ালস টু, আপনারা বলতেন কোত্থেকে আসলো Gij, আমাদের পিডিএফ গুলো দেখবেন ভেঙে করে দেওয়া আছে কি Gij ইকুয়ালস টু হবে কি dxi dx, যে এটা কি 3 মাত্রিক জগতে রিমানীয় জগতের ম্যাট্রিক ফাংশন। এখন এটা যদি n মাত্রিক জগৎ হতো তাহলে আপনি কি করতেন বলেন তো, যখন আপনি n জানেন না তখন জাস্ট n সংখ্যক পদ হইতো, এটুকু বলে দিল হতো। আর এই যে রিমানীয় ম্যাট্রিক টেন্সরটা আমি লিখছি, এটাকে আসলে কিও বলা হয় জানেন, এটাকে সাধারণ ম্যাট্রিক ফাংশনও বলা হয়, কারণ এইটার মাধ্যমে আপনি সকল ম্যাট্রিক ফাংশনকে প্রকাশ করতে পারবেন। এটাকে দ্বারা কি যখন n মাত্রার ক্ষেত্রে হবে তখন এটা কি সাধারণ ম্যাট্রিক ফাংশনও বলা হয়, কারণ এইটার মাধ্যমে এই যে এই সূত্রটার মাধ্যমে আপনি কি প্রত্যেকটা ম্যাট্রিক ইউক্লিডীয় নন ইউক্লিডীয় সব প্রমাণ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। দেখেন এখন এইটা কি ছিল কি রিমানীয় ম্যাট্রিক, ঠিক আছে। এখন রিমানীয় ম্যাট্রিকের পরে এই যে জিআই যে আমরা কোভ্যারিয়েন্ট ইটা পাইছি, এটাকে কি বলা হয় সহগ, তাই তো। তাহলে এটাকে আমরা প্রথম মৌলিক টেন্সর বলি, এটা অনেক জায়গায় ইউজ করতে হবে আমাদের অঙ্কের মাঝে।
এটাকে কি প্রথম মৌলিক টেন্সরও বলা হয় বা সাধারণ শুধু মৌলিক টেন্সরও বলা হয়। ঠিক আছে, এখন এই যে প্রথম মৌলিক টেন্সরটা দেওয়া আছে, এটাকে আপনি ম্যাট্রিক আকারে লিখতে পারেন। সেটা কিভাবে? এই যে এই ম্যাট্রিক আকারটা লিখতে পারেন যে এটা একটা কি সিমেট্রিক টেন্সর। সিমেট্রিক টেন্সর কি, আপনি 2 1 এর জায়গায় কি 1 2 এর মান বসাইতে পারবেন, 2 2 এর জায়গায় কি তারপরে এখানে যখন কি আছে, এখানে যেমন 2 1 এর বদলে 1 2 এর মান বসাইতে পারবেন। তারপর এখানে পাবেন 3 2, তো আপনি 2 3 এর মধ্যে এটা বসাইতে পারবেন। এই জন্য একে বলা হয় সিমেট্রিক টেন্সর, কারণ ওই যে জি আই জে ইকুয়ালস টু জি জে আই এগুলা লেখা যায়, এই জন্য এটাকে কি সিমেট্রিক টেন্সর বলে। আর এটা মনে রাখবেন, জিআইজে যে কোভ্যারিয়েন্ট টেন্সরটা আছে এটাকে আমরা প্রথম মৌলিক টেন্সর বা শুধু ম্যাট্রিক টেন্সরও বলতে পারি। হ্যাঁ, এরপরে আমাদের পিডিএফ এর মধ্যে আরো কিছু কিছু জিনিস আছে, ভাগ প্রক্রিয়ার বিধি আছে, তারপরে ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স কি, বিপরীত ম্যাট্রিক্স কি, এগুলো আপনাদের পারার কথা। এগুলো আমরা আগে অনেকবার শিখছি, কিভাবে কোনো কিছুর বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, কিভাবে নির্ণয় করতে। প্রথমে এদের কি নির্ণায়ক নির্ণয় করতে হয়। নির্ণায়কের চিহ্ন মনে আছে? যেমন ধরেন এম একটা ম্যাট্রিক্স টেন্সর, এটার আমি যদি এই এম এটার কি আমরা নির্ণায়ক বের করতে পারি, এবং নির্ণায়কের সহগুণকগুলো আমরা জানি। সহগুণক কি মনে আছে? যেমন আমি যদি একটু দেখাই আপনাদের, এখানে একটা টেন্সর লিখে একটা ম্যাট্রিক নেই, ধরেন 1 2 3 2 3 1, যে কোনো, আমি জানি না এটা সঠিক কিনা, তবে আমি উদাহরণ দেওয়ার জন্য, এটা হলো কি একটা ম্যাট্রিক। এটা নির্ণায়ক কি হবে? নির্ণায়কের সূত্র মনে আছে? যখন এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করছি, তাই এ কি হবে, আমরা কি করতাম, এই যে এইটুক আর এইটুক বাদ দিয়া এই দুইটার মান বের করতাম, তারপর এটার সাথে গুণ করে দিতাম। এইগুলাকে এভাবে কি প্লাস মাইনাস নির্ণায়ক বের করতাম। এবং এখানে আরেকটা জিনিস কাজে লাগবে, সহগুণক। কি সহগুণক? সহগুণক কোনটা হবে? এই যে এইটুক প্রথমটার ক্ষেত্রে এইটুক হলো সহগুণক, মানে কি G11 এর ক্ষেত্রে। তারপরে যখন এইটার ক্ষেত্রে, তখন এই দুইটা নিয়ে কি সহগুণক। এগুলো আমি বিস্তারিত আমাদের পিডিএফ এর মধ্যে বলে দিয়েছি, এগুলো আপনারা একটু দেখে নেবেন। বিপরীত ম্যাট্রিক্স কি এখানেও লেখা আছে। ওকে, এই গেল আমাদের। হ্যাঁ, এরপরে আমরা শিখব হলো বিপরীত টেন্সর বা কনজুগেট অফ টেন্সর। এখন এটা আমি একদম সহজ ভাষায় বলে দেবো এখানে, আর পিডিএফ এ ভালো মতো বলা আছে কিভাবে লিখবেন। তাহলে আপনার যদি হ্যাঁ একটা যেমন, আর হ্যাঁ সবসময় মনে রাখবেন টেন্সর কি, প্রথম টেন্সর যেটা আছে সেই টেন্সর সবসময় কি কোভ্যারিয়েন্টের হয়। টেন্সর সবসময় কি কোভ্যারিয়েন্টের হয়। এখন কোভ্যারিয়েন্টের টেন্সরকে আমি কখন, বিপরীত টেন্সর কি হবে? কোভ্যারিয়েন্ট, এটার বিপরীত টেন্সর হবে হলো এ আই জে। এটার বিপরীত টেন্সর কি বলা হয়? সরি, এখানে লিখে দিই, বিপরীত টেন্সর। তাহলে এ আই জে এর বিপরীত টেন্সর কি? এ অফ আই জে যখন কি কন্ট্রা। এখন এটা কিভাবে রূপান্তর করা যাবে? আমি এটাকে কিভাবে রূপান্তর করব? তাহলে এ আই জে হবে কি এ আই জে বাই এটা আসলে কি নির্ণায়ক। তাহলে আমি কি, যদি এই এ আই জে কোভ্যারিয়েন্টের যে ম্যাট্রিক টেন্সর ম্যাট্রিকটা দেওয়া আছে, এটার কি বের করি? নির্ণায়ক বের করি। এবং এই ছোট হাতের এ আই জে দ্বারা কি, এটাকে বলা হয় সহগুণক। সহগুণক মানে প্রত্যেকটা মানের জন্য যখন A11 নিব, A11 মানে কি, এই যে এটার ক্ষেত্রে কি সহগুণক কি 3131। এইটা হলো কি এটার ক্ষেত্রে সহগুণক। এটার ক্ষেত্রে সহগুণক কি এটা আর এটা বাদ, তাহলে এইটা আর এই দুইটা, এগুলো হলো সহগুণক। তাহলে এটা হলো কি সহগুণকের মানগুলো, আর এটা হলো কি নির্ণায়কটা। তাহলে আমি যদি নির্ণায়ক দ্বারা সহগুণকের মানের যে এটা পাবো, হ্যাঁ যেটা পাবো কি বিপরীত টেন্সরটা পাবো কি নির্ণায়ক দ্বারা সহগুণকটাকে যদি ভাগ করে দেয়, তাহলে আমি ওই টেন্সরের কি পাবো? বিপরীত, এই যে এআই যে টেন্সরের বিপরীত টেন্সর বা কনজুগেট টেন্সর পাবো। এখন এটা তো গেল কি আমাদের টেন্সর ক্ষেত্রে, সাধারণ টেন্সর। এখন যদি বলে মেট্রিক টেন্সরের ক্ষেত্রে, আর আমরা মেট্রিক টেন্সরকে কি দ্বারা প্রকাশ করি মনে আছে? এই যে জিআই জে দ্বারা প্রকাশ করি মেট্রিক টেন্সরকে। এবং এই ক্ষেত্রে কি জিআই যেটা হলো 2 র্যাঙ্কের মেট্রিক টেন্সর বা 2 র্যাঙ্কের কোভ্যারিয়েন্ট, এখানে লিখে দিতে হবে মেট্রিক টেন্সর। জিআই হলো 2 র্যাঙ্কের কোভ্যারিয়েন্ট মেট্রিক টেন্সর। তাহলে আমরা জিআই এর বিপরীত টেন্সর কি পাবো? জিআই এর বিপরীত টেন্সরটা হবে কি
এই জিআইজে এর সহগুণক যে আছে, জিআইজে এর সহগুণক কোনগুলো, যদি আমি এইটার জন্য নেই তাহলে কি এই লাইন আর এই লাইন বাদ, এই বাকি সবগুলা কি হবে এটার জন্য সহগুণক হবে। তাহলে এই সহগুণক কে আমরা কি এর নির্ণায়ক দ্বারা ভাগ করব। নির্ণায়কের ক্ষেত্রে কি এটার সাথে গুণ, এইটা এই লাইন বাদ এই লাইন বাদ, এই আর আর গুণ করতে হয়, মনে আছে। এই নির্ণায়ক দ্বারা যদি ভাগ করি তাহলে এই সহগুণকটা বড় হাতের জিআইজে দ্বারা প্রকাশ করা হয়, এবং জি দ্বারা যদি আমরা ভাগ করি, লিখলে হয় না লিখলে, তাহলে আমরা কি কনজুগেট অফ, কনজুগেট মানে কি ইংলিশ বিপরীত ম্যাট্রিক টেন্সরের বা কনজুগেট ম্যাট্রিক টেন্সর বা জি অফ আইজে, এটা দ্বারা কি কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর পাবো। এবং এটাকে আমরা দেখেন প্রথম এই যেটাকে প্রথম মৌলিক টেন্সরও বলেছি, আর এইটা হলো কি জিআইজে হলো দ্বিতীয় মৌলিক টেন্সর, কি দ্বিতীয় মৌলিক টেন্সর। এই জিনিসগুলো অনেকবার আসবে আমাদের ম্যাথের মধ্যে। এই ছিল আমাদের হালকা পাতলা একটা বেসিক। আপনারা বলতে পারেন যে অনেক কিছু তো আপনি ব্যাখ্যা করলেন না, এগুলো যদি আমি ব্যাখ্যা করতে চাই অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেটা আপনাদের বুঝতে অসুবিধা হবে, এগুলা খেয়াল করতে পারবেন না যে আমি প্রথমে কি বলে আসছিলাম এখন কি বলতেছি। তাই এজন্য কি করতে হবে, আমাদের পিডিএফটা কালেক্ট করবেন এবং ওখানে বিস্তারিত ভাঙা ভাঙা করে দেওয়া আছে, সেখানে থেকে পাবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু দেখা দিই, সহযোগী টেন্সর কি, সহযোগী টেন্সর। দেখেন এটা কিন্তু ম্যাট্রিক টেন্সর না, এটা হলো সহযোগী টেন্সর। এখন সহযোগী টেন্সর কি, আপনি সহযোগী টেন্সর এভাবে লেখা যায় যে দুইটা টেন্সরের মধ্যে সম্পর্ক প্রকাশ করবেন, কি যেমন এ আই এবং ও এ জে, এই দুইটা টেন্সরের মধ্যে কি আপনি সম্পর্ক বানাবেন, এর মধ্যে সম্পর্ক। সম্পর্কটা কিভাবে বানানো যায়, আপনি লিখতে পারবেন কি এটা একটা কি কোভেরিয়েন্ট টেন্সর না, তাহলে এর সাথে আপনি যদি কি একটা ম্যাট্রিক টেন্সর গুণ করে দেন, এবং ম্যাট্রিক টেন্সরের মধ্যে সাফিক্স কি হইতে হবে, আপনি যার সাথে সম্পর্ক করতেছেন তার সাথে একটা উপাদান মিলতে হবে, বুঝতে পারছেন। এইভাবে কি করা যায়, সম্পর্ক বানানো যায়। আপনি আবার যদি উল্টা সম্পর্ক বানাইতে চান সেক্ষেত্রে কি হবে, এই যে এটা কি কন্ট্রা আছে, আপনাদের ম্যাট্রিক টেন্সরটা হবে কি কন্ট্রাতে এবং এটা হবে কি কোতে। এভাবে কি আপনি সম্পর্ক তৈরি করতে, যেখানে এটা কি বলেন তো, এটা হলো প্রথম মৌলিক টেন্সর এবং এটা কি, এটা হলো কি দ্বিতীয় মৌলিক টেন্সর, মনে আছে, ম্যাট্রিক টেন্সর, ঠিক আছে। তাহলে কি যখন এইভাবে লেখা যাবে তখন এদেরকে কি বলা হবে, এ আই ও এ জে হলো সহযোগী। ওকে, এই ছিল মোটামুটি সহযোগী, এই ছিল কি মোটামুটি আমাদের আর কিছু আছে, প্রথম মৌলিক ঊর্ধ্বসূচক, হ্যাঁ হ্যাঁ, আরেকটা জিনিস বলতে, এই যে প্রথম মৌলিক টেন্সর এটা কি করে, এ হলো কি রূপান্তর কি ঊর্ধ্বসূচককে নিম্ন সূচকে নামে আসে নাকি, এটাই তো মৌলিক সূচক। আর দ্বিতীয় মৌলিক টেন্সর কি করে, নিম্ন সূচককে ঊর্ধ্বসূচকে নিয়ে যায়। এই আমাদের বেসিক ছিল। তারপরে পরের পার্ট 1 আমাদের দেখাবো, যেখানে আমরা ম্যাথ করে দেবো। ওকে, আসসালামু আলাইকুম।